সকলকে ধৃতিদীপনা চ্যানেলে স্বাগতম। অ্যাকাউন্টেন্সি 11 যখন আমরা পড়তে এলাম, পড়তে এসে হঠাৎ দেখলাম বইটা ইংরাজিতে। বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ইংরাজি শব্দ হঠাৎ দেখার পর অজানা অচেনা মানে অঙ্ক করতে গেলেই ভয় লাগে। দীর্ঘ 20 বছর পড়ানোর অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা থেকে আমি বুঝেছি একটা ছাত্রকে তৈরি করতে গেলে প্রথমে আগে এই ইংরাজি অজানা শব্দগুলোকে তাকে জানায় পৌঁছে দিতে হবে। যতদিন না পর্যন্ত তার এই ভয়টা কাটে, সে অ্যাকাউন্টেন্সিতে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না এবং ভালো শিখতে পারবে না, তার ক্রিয়েটিভিটি থাকবে না। তাই আমি নিজের কিছু কথা অ্যাকাউন্টিং টার্মের মাধ্যমে আমি তোমাদেরকে বোঝাতে চাই। আমি ইন্দ্রজিৎ সূত্রধর, আমার সঙ্গে থাকো এবং আমি পরপর অ্যাকাউন্টিং টার্মগুলো বোঝানোর চেষ্টা করছি। একদম প্রথম শব্দ হচ্ছে ইভেন্ট। ইভেন্ট মানে কি? ঘটনা। পৃথিবীতে যা ঘটে সব ঘটনা। যেমন ইউটিউব সার্চ করছিল, তুমি এতক্ষণ ধরে সার্চ করতে করতে হঠাৎ করে তুমি এই ভিডিওটা পেয়েছো, এটা একটা ঘটনা, কিন্তু বাস্তবেই। ঠান্ডা মাথায় যদি চিন্তা করি, এরকম অনেক ঘটনাই ঘটে। সকালবেলা তুমি ঘুম থেকে উঠেছো এবং তোমার সঙ্গে অনেক কিছু ঘটেছে, সব ঘটনা। এই ঘটনাগুলোর মধ্যেও কিন্তু এমন অনেক ঘটনা আছে যেগুলোর জন্য তোমাকে পয়সা দিয়ে সেগুলো পেতে হয়েছে। যেমন ধরো তোমার সকালবেলা এক কাপ চা খেতে হয়েছে, চায়ের দোকানে যদি তুমি গেছো তাহলে 5 টাকা বা 10 টাকা দিয়ে তোমাকে চাটা খেতে হয়েছে। ওখানে ঘটনাও ছিল, টাকাও জড়িয়ে গেছিল ওই ঘটনায়। তো যখন দেখবে ঘটনায় টাকা জড়িয়ে যাবে, তখনই সেই ঘটনাটা আর ঘটনা শুধু থাকবে না, ওটা ঘটনা তো অবশ্যই, ওর সঙ্গে অর্থ জড়িয়ে গেলেই ও একটু ট্রান্সফার হয়ে ও হয়ে যাবে হচ্ছে ইভেন্ট। শব্দটা ট্রান্সফার হয়ে যাবে ট্রানজ্যাকশন। বোঝার চেষ্টা করো। যেমন আমি অনেক কষ্টসিষ্ট করে একটা ভিডিও বানাচ্ছি, তো যে যা করে, যে কাজই করুক না কেন, সেটা তো ঘটনা। এটা একটা ঘটনা, এটা একটা ইভেন্ট। কিন্তু কোনো কারণে যদি এই ভিডিওটি সকলের পরিচয় এবং সকলের ভালো লাগে এবং ইউটিউব যদি আমাকে এর বিনিময়ে কিছু টাকা পয়সাও দেয়, তাহলে ওই যে টাকা পয়সাটা আমি পাবো, ওই যে ঘটনাটা, ওটা হবে ট্রানজ্যাকশন। তাহলে আমি এখান থেকে একটা জিনিস বলতে পারি, পৃথিবীতে যা যা ঘটে সব ঘটনা, কিন্তু সেটা ট্রানজ্যাকশন না হতে পারে, কিন্তু সকল ট্রানজ্যাকশনই কিন্তু ইভেন্ট। গুডস, পরবর্তী শব্দ। গুডস মানে কি? বিক্রয়ের জন্য তুমি যা ক্রয় করবে, মানে তুমি কিনছই কোনো একটা জিনিস বিক্রির জন্য। এবার যদি তোমাকে আমি একটু সহজ ভাষায় বলি বা সহজ কথায় বলি, যে যেটার ব্যবসা করে সেটাই, সেই জিনিসটা তার কাছে গুডস বা পণ্য। যেমন তোমার স্কুলের সামনে যে ঝালমুড়ি বিক্রি করে কাকুটি, ঝালমুড়ি জিনিসপত্র যেগুলো, সেগুলো কেনার দিনই জানতো কাউকে না কাউকে বিক্রি করবে, ওটা তার কাছে পণ্য। যে ব্যাগ বিক্রেতা কাকু ব্যাগ বিক্রি করে, ব্যাগটা তার কাছে পণ্য। ঘড়ি বিক্রয়কারী ব্যক্তি যিনি, তার কাছে ঘড়িটা পণ্য। মিষ্টির দোকানের দোকানদার, তার কাছে ছানাটা পণ্য। তাহলে আমার মনে হয় আমি গুডস বোঝাতে পেরেছি। যে জিনিসটার ব্যবসা যে করে সেটা তার কাছে গুডস। তারপরে অ্যাসেটস। অ্যাসেটস মানে হচ্ছে সম্পত্তি। অর্থাৎ কোনো একটা জিনিস টাকা দিয়ে পাওয়ার পর সেটা যদি গোটাটাই বছরের পর বছর বা অনেকবার ব্যবহার করা যায়, তাকে সম্পত্তি বলে। ঠিক আর একটা শব্দ আছে এক্সপেন্সেস। কোনো একটা টাকা দিয়ে যে জিনিসটা পাবো সেটা যদি একবার ব্যবহার করা যায় গোটাটা, তারপরে আর গোটা থাকে না, ও তাকে এক্সপেন্সেস বলে। আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো তোমার খুব খিদে পেয়েছে, 10টা টাকা দিয়ে একটা প্যাটিস কিনলে, প্যাটিসটা কামড় মারলে, চাবালে, পেটে চলে গেল। যেটা পেটে গেল দ্বিতীয়বার খেতে পারবে? পারবে না। এটা একবার ব্যবহার করতে পারলে ব্যয়ের উদাহরণ। তুমি কিছুক্ষণের মধ্যে আমায় বলবে কোথায় একবার ব্যবহার করতে পারবো, প্যাটিসটা তো এখনো রয়ে গেছে, আমি তো কামড় মেরে আবার খাবো, কন্টিনিউয়াসলি অনেকবার কামড় মেরে খেতে থাকবো, এটা তো সম্পত্তির মতো মনে হচ্ছে। না, এটা সম্পত্তি নয়। কারণ প্রথম কামড় প্যাটিসে মারার পর ও গোটা কি আর রইল? ও তো কিছুটা তুমি প্রথম কামড়ে খেয়ে নিলে, তাহলে তো আর প্রথম কামড়ের পর ও আর গোটা রইল না। তাহলে সম্পত্তির ক্ষেত্রে ও গোটাই থেকে যাবে। তার মানে প্যাটিসটা যেহেতু গোটা রইল না,
তাহলে ওটা সম্পত্তি হলো কি করে? ওটা ব্যয়ের উদাহরণ। তুমি চিন্তা করে দেখো, তোমার সাইকেলটা যখন তুমি চালাও, গোটা সাইকেলটাই কিন্তু প্রতিবার চালাও। তুমি তোমার বাইকটা, গাড়িটা, যে বিছানায় তুমি শুচ্ছ, গোটাটাই কিন্তু ব্যবহার হচ্ছে। কিন্তু যখন তুমি কোনো খরচের প্রসঙ্গ আসবে, দেখবে ওটা দেওয়ার পর তুমি একবারই সুযোগ বা সুবিধাটা পাবে। আমি তোমাকে আরো উদাহরণ দিতে পারি, কিন্তু ভিডিওটা লম্বা হতে থাকবে। যেমন ফুচকার দোকানে যখন আমরা দাঁড়াই, তো 10 টাকা দিয়ে ফুচকা যখন আমরা কিনি, 4টে দিক, 5টা দিক, 2টো দিক, যাই দিক, 2টো খাওয়ার পর তুমি বলতে পারো কি যে আমি 10 টাকায় আপনাকে তো দিয়েছি, আমাকে আরো দিন? তার মানে এক একটার দাম নির্দিষ্ট। তার মানে যদি 2 পিস পেয়ে থাকি, এক একটার দাম 5 টাকা করে। তার মানে তুমি একবারই তো সুযোগ পাচ্ছ কোন একটা জিনিস। তুমি বলবে যে 2বার খেলাম, তো যেটা প্রথমবার খেয়েছো দ্বিতীয়বার খেতে পারবে? কিন্তু যে বাইকটা চালাও, গোটা বাইকটাই তো রোজ চালাও, তাহলে বাইকটা গোটাটাই চালাও, সম্পত্তির উদাহরণ। আর যে জিনিসটা একবারই তুমি ব্যবহার করতে পারো, সেটা হচ্ছে এক্সপেন্সেস। তারপরে মেশিনারি। আমরা ব্যবসা করতে গেলে জিনিসপত্র তৈরি করি, মেশিনের দ্বারা জিনিসপত্র তৈরি করি আমরা অনেক সময়। তো ব্যবসার কাজের সময় প্রয়োজনে আমরা অনেক মেশিন টেশিন কিনে থাকি। তো একে আমরা টেকনিক্যালি মেশিনারি নামে চিনবো অ্যাকাউন্টেন্সিতে। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি এই জিনিসটা কি আবার? দেখো, মেশিনারি মানে তো কিছুক্ষণ আগে আমরা জানলাম। এবার যখন ছোট ছোট মেশিনারি একত্র করে একটা বড় মেশিনের আকার দেওয়া হবে, তাকে প্ল্যান্ট বলা হবে। উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। যেমন ধরো, কম্পিউটারের ভেতরে মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, ছোট ছোট যন্ত্র জোড়া লাগালাম, একটা বড় যন্ত্রের আকার নিল কম্পিউটার, তাহলে একে বলে প্ল্যান্ট। তাহলে ছোট ছোট মেশিন জোড়া লাগিয়ে যখন একটা বড় মেশিনের আকার পায়, তাকে প্ল্যান্ট বলে। তারপরে স্টেশনারি। বই, খাতা, পেন, পেন্সিল সংক্রান্ত তুমি যা কিনবে, তার নাম পাল্টে বলতে হবে স্টেশনারি। অর্থাৎ তোমার অফিসের কাজের জন্য ধরো তুমি খাতা কিনেছো, পেন কিনেছো, কালি কিনেছো, খাতার ব্যয় বলে লিখতে পারবে না, নাম পাল্টে স্টেশনারি লিখতে হবে। পেন কিনেছো, পেন সংক্রান্ত ব্যয় বলে লিখতে পারবে না, নাম পাল্টে লিখতে হবে স্টেশনারি। অর্থাৎ একটা গ্রুপ অফ এক্সপেন্সেস, অর্থাৎ কিছু ধরনের ব্যয়, যার নাম পাল্টে হবে স্টেশনারি। এই গ্রুপ অফ এক্সপেন্সেসটা কি ধরনের? বই, খাতা, পেন, পেন্সিল সম্পর্কিত যে ব্যয়গুলো, তারই নাম পাল্টে তোমাকে লিখতে হবে স্টেশনারি। পরবর্তী শব্দ ফার্নিচার। লোহা, স্টিল বা কাঠের তৈরি অফিসে ব্যবহৃত যত আসবাবপত্র, তার নাম করতে হবে তোমায় ফার্নিচার। অর্থাৎ চেয়ার কিনলাম, চেয়ার সংক্রান্ত ব্যয় বলে লেখা যাবে না, নাম পাল্টে বলতে হবে ফার্নিচার। অফিসের ফাইলগুলো রাখার জন্য একটা আলমারি কিনছো, লিখতে পারবে না আলমারি সংক্রান্ত ব্যয়, আলমারি কিনছো, তার আলমারির নাম পাল্টে লিখতে হবে ফার্নিচার। ওই আবার সেই গ্রুপ অফ এক্সপেন্সেস, অর্থাৎ কিছু ধরনের ব্যয় যেগুলো একত্রিত হয়ে তার নাম হবে ফার্নিচার। ঠিক এরপরে হচ্ছে ক্যারেজ। ক্যারেজ মানে হচ্ছে গাড়ি ভাড়া। গাড়ি ভাড়া কিরকম? যেমন ধরো তুমি কোনো জিনিসপত্র তৈরি করো, তার জন্য যে র মেটেরিয়াল অর্থাৎ কাঁচামাল লাগবে, সে কাঁচামাল এক জায়গা থেকে আর এক জায়গায় আনার জন্য তুমি যে গাড়ি ভাড়া দিচ্ছ, তাকে বলে ক্যারেজ। ভালো করে জায়গাটা বুঝবে। ক্যারেজ যদি তুমি তোমার গোডাউনে আনার জন্য কাঁচামালটা পেমেন্ট করো, তার নাম হবে ক্যারেজ ইনওয়ার্ড। একটা ইন প্রিপোজিশন বসছে। আরেকবার বোঝাচ্ছি ভালো করে। ধরো আমরা যে জিনিসটা তৈরি করি, সেটার জন্য কিছু কাঁচামাল আমাকে মার্কেট বাজার থেকে কিনে আমাদের গোডাউনে আনতে হচ্ছে, এর জন্য একটা গাড়ি ভাড়া দিতে হচ্ছে। পণ্যটা আমার গোডাউনে আসছে, ইন হচ্ছে, এর জন্য যে গাড়ি ভাড়া আমরা দিচ্ছি, তার নাম আমি দেব ক্যারেজ ইনওয়ার্ড। আমার কাছে আসছে, ইন হচ্ছে, এই প্রিপোজিশনটার দ্বারাই আমি ক্যারেজ ইনওয়ার্ড এই ব্যাপারটা চিনতে পারলাম। এই রকম ভাবে ভাববে। আবার আমাদের কাছে তৈরি মাল যখন আমরা কাস্টমারের বাড়িতে বিক্রি করলাম, এবার জিনিসটা পৌঁছে দিতে তো হবে। পৌঁছে দেওয়ার জন্য যদি গাড়ি ভাড়া লাগে, পণ্যটা দেখো আমার ঘর থেকে চলে যাচ্ছে, আউট হচ্ছে, তো এই ধরনের গাড়ি ভাড়ার নাম ওই যে আউট হচ্ছে, ওই জন্য ক্যারেজ আউটওয়ার্ড ব্যবহার করব। তো ওই ব্যয়টার নাম হবে ক্যারেজ আউটওয়ার্ড। ঠিক তারপরে ট্রাভেলিং এক্সপেন্সেস আর কনভেয়ান্স এক্সপেন্সেস, দুটোই যাতায়াত ব্যয়। এক অফিস থেকে আর এক অফিস যাওয়ার জন্য তোমার যে গাড়ি ভাড়া হয়, তার নাম ট্রাভেলিং। আর এক জায়গা থেকে আর এক জায়গায় কোনো জড়বস্তু নিয়ে যাওয়ার জন্য যদি আমরা কোনো ভাড়া ব্যবহার করি, ভাড়া দিই, তাকে
কনভেন্স এক্সপেন্সেস বলে, যদিও এর আরও অনেক অর্থ আছে, ভিডিও লম্বা হবে বলতে গেলে, আমি অত ডিটেলসে যাচ্ছি না। এরপরে হচ্ছে ওয়েজেস আর তারপর হচ্ছে স্যালারি। কারখানায় যারা কাজ করে কাজের বিনিময়ে যে মায়না পায় তাকে ওয়েজেস বলে, অফিসে যারা চাকরি করে কাজের বিনিময়ে যে মায়না পায় তাকে স্যালারি বলে। স্যালারি পেতে গেলে একটা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আছে, কিন্তু কারখানায় কাজ করতে গেলে কোনো ওরকম শিক্ষাগত যোগ্যতার তেমন দরকার নেই। তারপরের হচ্ছে কমিশন। কমিশন মানে কি? কোনো একটা কাজের বিনিময়ে তাকে যে উপহার দেওয়া হয় তাকে কমিশন, বাংলায় দস্তুরি বলে। আমি একটা উদাহরণ দিচ্ছি। যেমন ধরো একটা কলেজ স্ট্রিটে একটা বইয়ের দোকানে একটা ছোট ভাই সেলসম্যান হিসেবে কাজ করে, ছেলেটা ধরো ফাঁকিবাজ। দোকানের মালিক চিন্তা করছে এই ছেলেটাকে দিয়ে কিভাবে ভালো করে কাজ করানো যায়। দোকানের মালিক ওই জন্য চিন্তা ভাবনা করে তাকে বললো, তুই যদি দেখ সারা মাস কাজ করলে তো 10,000 টাকা পাস, তুই যদি আমাকে 10টা করে বই বিক্রি করিস, মোটামুটি এটা দেখেছি আমি, তুই যদি এর থেকে বেশি মাল বিক্রি করে দিস, যতগুলো বেশি বিক্রি করবি ততগুলো বিক্রি করে আমার যে লাভ হয় তার অর্ধেকটা তোর। তখন বুঝিয়ে বলছে, আমার একটা বই বিক্রি করলে 50 টাকা গড়ে লাভ থাকে, তো তুই যদি 11 নম্বর বইটা বিক্রি করিস, একটা বই 10-এর উপরে বিক্রি করিস, 10টার বেশি বিক্রি করিস, 11 নম্বর বই যদি বিক্রি করিস, তাহলে ওখানে যে 50 টাকা লাভ আমার হচ্ছে তার অর্ধেক 25 টাকা তোর। ও সঙ্গে সঙ্গে মাথায় অঙ্ক ক্যালকুলেশন শুরু করলো। আমি যদি 10টা এরকম বিক্রি করতে পারি, একটা বইতে 25 টাকা, 10টাতে 250 টাকা। যদি 20টা বিক্রি করতে পারি তাহলে 500 টাকা এক্সট্রা পাবো। মাসের 10,000 তো পাবোই, অতিরিক্ত আরও 500 টাকা দৈনিক পাবো, প্রতিদিন পাবো। ছেলেটা মন দিয়ে কাজ করতে শুরু করলো। এটাই হলো কমিশন শব্দটার জাদু। আশা করি বোঝাতে পেরেছি। এরপরে রেন্ট। গ্যারেজ মানে গাড়ি ভাড়া, রেন্ট মানে বাড়ি ভাড়া। এরপর হচ্ছে রেন্ট যদি তুমি পেমেন্ট করো, অর্থাৎ যদি তুমি দাও, সেটাকে বলবে রেন্ট পেইড। আর বাড়ি ভাড়া যদি তুমি পাও তাহলে তার নাম দেবে রেন্ট রিসিভড। ঠিক এর পরের শব্দ যেটা, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। অর্থাৎ তোমার উদ্বৃত্ত টাকা যদি তুমি ক্যাশ ব্যাস্কে ফেলে রাখো, মানি ব্যাগে টাকা রাখলে কি মানি ব্যাগে টাকা বাড়ে না, অথচ ব্যাংকে রাখলে টাকা বাড়ে। তো যেখানে টাকা রাখলে বাড়ে তাকে ইনভেস্টমেন্ট বলে। বাড়ে কেন? সুদের জন্য। সুদ পাও তাকে ইংরেজিতে ইন্টারেস্ট বলে। তার মানে ইনভেস্ট করার স্বার্থ হচ্ছে কিছু অতিরিক্ত রোজগার করা। এই অতিরিক্ত রোজগারটা ইন্টারেস্ট নামে হতে পারে, ডিভিডেন্ড নামে হতে পারে। আশা করি ইন্টারেস্ট মানে সুদ বোঝাতে পেরেছি। তারপরে ইন্টারেস্ট পেইড। তুমি যদি ইন্টারেস্ট দিয়ে থাকো তাহলে তুমি তাকে ইন্টারেস্ট পেইড বলবে। ইন্টারেস্ট দিলে ইন্টারেস্ট পেইড, আর ইন্টারেস্ট পেলে তাকে বলবে ইন্টারেস্ট রিসিভ। এবার ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, অর্থাৎ তুমি যেখানে টাকা ইনভেস্ট করছো সেখান থেকে যদি কোনো সুদ পাও তাহলে তার নাম তুমি দেবে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট। এই 25টা শব্দ প্রথম ভিডিওতে থাকলো। পরবর্তী ভিডিওতে আমি আরও তোমাকে 25টা শব্দ বোঝাবো। এরকমভাবে আমাদের ভিডিও 1, ভিডিও 2, ভিডিও 3 এরকম করে কন্টিনিউয়াসলি ভিডিও আসতে থাকবে। ভালো থেকো, ভিডিওগুলো কন্টিনিউয়াসলি ফলো করতে থাকো।